আচ্ছা, সোনা দানা, টাকা পয়সা অর্থাৎ দামি জিনিস চুরি হতে অবশ্যই শুনেছো, কিন্তু কখনো কি শুনেছো ডাস্টবিন চুরি হতে? শোনোনি তাই না? এই যে লোকটির নাম মহারাজা, এর বাড়ি থেকে 350 টাকার ডাস্টবিন চুরি হয়েছে বলে এর থানায় কেস করতে এসছে। এবং আমাদের মতো পুলিশরাও হাসে যে সামান্য ডাস্টবিন চুরির জন্য কে কেস করতে আসে। কিন্তু মহারাজা নাছোড়বান্দা, তার কেস নিতেই হবে। এমনকি 350 টাকার ডাস্টবিন খুঁজে দেওয়ার জন্য সে 5 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি। না, ডাস্টবিনটা কোনো মূল্যবান ধাতুর নয়, সামান্য লোহার তৈরি। আর তার মধ্যেও কোনো মূল্যবান কিচ্ছু নেই, শুধু ফাঁকা একটা ডাস্টবিন। আসলে এর পিছনের রহস্য জানলে তোমার মাথা ঘুরে যাবে। মুভিটি দেখার পরে আমি জাস্ট বসেছিলাম যে এটা আমি কি দেখলাম। আজকের গল্পটি এতটাই রোমাঞ্চকর, কয়েকদিন পর্যন্ত তোমার মাথায় এর রেস থেকে যাবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একজনকে দেখতে পাই, এর নাম মহারাজা। এর একটা ছোট্ট পরিবার আছে, স্ত্রী আর একটা ছোট্ট মেয়ে। আর কাজ বলতে এই সেলুনেই কাজ করে। তো মহারাজা তার মালিককে বলে যে কালকে আমার একটু ছুটি লাগবে, স্ত্রী বলেছে। তো ছুটির কথা বললে তো মালিকদের মাথা এমনি গরম হয়ে যায়। কাল ছুটি নেবে বলে আজকের সমস্ত কাস্টমারের চুল দাড়ি তার দ্বারাই কাটায়। তো পরের সিনে দেখতে পাই মহারাজের স্ত্রী ও মেয়ে ঘরের দরজার সামনে বসে আছে। আর রাস্তার ওই পরে একটা পুতুলের দোকানে মহারাজা আছে এবং সে একের পর এক পুতুল তার স্ত্রীকে দেখাতে থাকে কোন পুতুলটা তার মেয়ের জন্য নেওয়া যায়। তো অবশেষে তার স্ত্রী একটা পুতুল পছন্দ করে। তো সেটারই বিল করাতে মহারাজা দোকানির কাছে আসে এবং তার চোখে একটা শোপিস পড়ে, মা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে এমন একটা। তো দোকানদার বলে, ভাই এটাও তোমার বউকে দেখিয়ে এসো। মহারাজ বলে, না এটাই ও ঠিক পছন্দ করবে। আর ঠিক এমন সময় একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মহারাজার ঘরে গিয়ে মরে। এক লহমাই পুরো বাড়িটাই ভাঙচুর হয়ে যায়। আকস্মিক এইরকম দৃশ্য দেখে মহারাজ পুরো সে যেন পাথর হয়ে গেছে, তার নড়াচড়ার ক্ষমতাই নেই। তার হাত থেকে শোপিসটাও পড়ে যায়। মহারাজের চোখ দিয়ে শুধু জল পড়তে থাকে। তার চোখের সামনে তার স্ত্রী কন্যা শেষ হয়ে গেল, সে কিচ্ছুই করতে পারলো না। তো এখানে সিন কাট হয়ে যায়। আর বেশ কয়েক বছর পরে সিন দেখতে পাই। তো এখানে একটি মেয়েকে দেখতে পাই, মেয়েটির নাম জ্যোতি, ক্লাস 10-এ পড়ে। তো জ্যোতি পড়াশোনায় অত ভালো না, তবে খেলাধুলোয় তাকে কেউ হারাতেই পারে না। হ্যাঁ, সবাই সব দিকে তো পটু হয় না, এটা তো বুঝতেই হবে। তো স্কুলের কোনো টিচারই জ্যোতিকে ঠিক পছন্দ করে না। পড়াশোনা না পারলে কেই বা পছন্দ করবে। কিন্তু জ্যোতিকে একটি ম্যাডাম পছন্দ করে, সে হলো তার পিটি টিচার আসিফা। আসিফা এখন জ্যোতিকে 100 মিটার জোনাল কম্পিটিশনের জন্য ট্রেনিং দিচ্ছে। আর তাছাড়া আসিফা এমনি অন্যান্য সাবজেক্টও পড়িয়ে দেয়। তো এরপরের সিনে মহারাজার বাড়ি দেখতে পাই। আসলে ওই ঘটনার পর থেকে মহারাজা তার মেয়েকে নিয়ে এখানে এসে থাকে। এই বাবা মেয়ে ছাড়া এদের পরিবারে আর একজন সদস্য আছে, সে হচ্ছে লক্ষ্মী। ওই সেই দিনের অ্যাক্সিডেন্টে মহারাজার স্ত্রী মারা গেছিল, তবে উপরের বাংকারে থাকা একটা ডাস্টবিন জ্যোতির ওপরে এসে পড়ে এবং জ্যোতি সে যাত্রায় বেঁচে যায়। তাই সেই ডাস্টবিনটাকে এরা আগলে রেখেছে, তাকে স্নান করায়, টিকা লাগায় এবং জ্যোতির মায়ের ছবির ঠিক নিচে তাকে রাখা হয়েছে। তো মহারাজার দৈনন্দিন রুটিন হচ্ছে ঘরের কাজ বাজ করা, মেয়েকে গুছিয়ে স্কুলে পাঠানো, তারপরে সেই স্কুটি নিয়ে তার সেলুনে আসে এবং কাজ শেষ করে সময় মতো বাড়ি আসা। আর মহারাজা সপ্তাহে একদিন করে ছুটি নেয় এবং মেয়েকে নিয়ে ঘুরতে যায়। আর বাড়িতে জ্যোতিই মালিক, সে বাবাকে সবসময় শাসনে রাখে। আসলে মহারাজা তার স্ত্রী মারা যাওয়ার পরে তার মেয়েকে কোলে ফিটে করেছে, ছোটবেলা থেকে মানুষ করেছে। তার কাছে তার মেয়েই সব, তার মেয়ের জন্য সে সবকিছুই করতে পারে। আর ওইদিকে সেলুনটা মহারাজের হলেও তার দোকানে কাজ করা এই গোপাল বাবু এমন একটা হাবভাব দেয় যেন সেই এই দোকানের মালিক। তো মহারাজা কিছু বলে না। আসলে মহারাজা খুব ঠান্ডা প্রকৃতির একটা লোক, সে বেশি কথাও বলে না। তো জ্যোতির একদিন গার্জেন কল হয়। তো মহারাজা স্কুলে যায়। প্রিন্সিপাল বলে, তোমার মেয়ের টিসি নিয়ে যাও, তোমার মেয়ে আমাদের চিফ গেস্টের ওয়েলকাম ড্রিঙ্কসে মদ মিশিয়ে দিয়েছে আর ওর ব্যাগ থেকেও বোতল পাওয়া গেছে। মহারাজ শটান বলে দেয়, আমার মেয়ে কখনো এমন কাজ করতেই পারে না। কিন্তু প্রিন্সিপাল মহারাজকে উল্টোপাল্টা বলতেই থাকে। মহারাজা কোনো মতেই মানতে চাইছে না যে তার মেয়ে এমন কাজ করতে পারে। তো এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। তো এমন সময় আসিফা একটা ছেলেকে ধরে এখানে নিয়ে আসে আর প্রিন্সিপালকে একটা ভিডিও দেখায়। এখানে প্রমাণ হয়ে যায় যে এই ছেলেটাই এই কাজ করেছে, জ্যোতি আসলে নির্দোষ। তো প্রিন্সিপাল বিরক্ত হয়ে যায় এবং সে তার নিজের ভুল বুঝতে পেরে জ্যোতিকে আসতে বলে। কিন্তু মহারাজা ঠাই দাঁড়িয়ে থাকে। সে প্রিন্সিপালকে বলে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে, যে জ্যোতি নির্দোষ, ওর উপরে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল, তাই প্রিন্সিপালকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে হবে। প্রিন্সিপাল সহ সবাই তো অবাক যে এ কি, সে কি বলছে। কিন্তু মহারাজ শোনে না, তার মেয়ের কাছে ক্ষমা চাইতেই হবে। তো প্রিন্সিপাল লোকজন ডেকে মহারাজকে বের করে দিতে চায়, কিন্তু মহারাজ একটা রেলিং ধরে ফেলে। সবাই তাকে টানাটানি করছে, কিন্তু সে রেলিং এমন ভাবে ধরে রেখেছে যে সেটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও তাকে সরানো যাচ্ছে না। তো একটা পর্যায়ে পৌঁছায় যে ওপরের দেয়াল ভেঙে যেতে শুরু করে। তার মেয়ের কাছে প্রিন্সিপাল যতক্ষণ না ক্ষমা চাচ্ছে সে যাবেই না। তো একসময় জ্যোতি নিজেই ভয় পেয়ে যায় এবং সে প্রিন্সিপালের কাছে এসে বলে, স্যার আমার কাছে প্লিজ ক্ষমা চেয়ে নিন, নয় তোমার বাবাকে সামলানো যাবে না। তো প্রিন্সিপাল উপায় না পেয়েই জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নেয়। তো তারপরে মহারাজ সেখান থেকে যায়। তো
তো এ থেকে আমরা বুঝতে পারি জ্যোতির গায়ে যদি কেউ একটা আঁচও কাটে মহারাজ তাকে এমনি এমনি ছেড়ে দেবে না, সে যেই হোক না কেন। তো কয়েকদিন পরে জ্যোতি তার স্কুল থেকে স্পোর্টস ট্যুরে যাবে, আর এই প্রথমবার জ্যোতি তার বাবার থেকে 1 সপ্তাহের জন্য দূরে থাকবে। তো মহারাজা তার মেয়েকে গুছিয়ে দেয়, আর যাওয়ার সময় জ্যোতি তার বাবাকে বলে যায় ঠিকঠাক সময়ে বাড়ি আসবে, ঘরের দরজা খোলা রাখবে না, আর লক্ষ্মীর খেয়াল রাখবে, আমি কিন্তু মাঝে মধ্যে ভিডিও কল করব। তো এরপরে জ্যোতি বাসে করে ট্যুরে চলে যায়। তো এরপরে মহারাজা সেলুনে আসে, কাজ করে। তো রাত 10টা নাগাদ সে বাড়ি আসে। তো তারপরে সে ঘরের মধ্যে যায়। তো কিছুক্ষণ পরে আমরা বাথরুমের জানালার পাশে একটা সাপ দেখতে পাই। তো সাপটা ঘরে ঢুকতেই আমরা দেখতে পাই ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে আছে। মহারাজাকে দেখতে পাই সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো সাপটি মহারাজার গা বেয়ে তার মাথার কাছের জানলা দিয়ে বেরিয়ে যায় এবং সাপটির লেজ লেগে একটা কাপ নিচে পড়ে যায় এবং তার শব্দে মহারাজার জ্ঞান ফেরে। তো পরের দিন সকালবেলা এই মাথায় কাকের বাসা নিয়ে একটা লোককে আসতে দেখি। সে আসলে গ্যারেজে এসেছে এবং কথা নেই বার্তা নেই গ্যারেজের একটি লোককে ধরে উদম মারতে থাকে আর বলে আমার চশমা কোথায়। লোকটি বলে স্যার আপনার গাড়ি আমি ঠিক করিনি। আর তখনই একটি লোক সেখানে প্রবেশ করে, সে এই গ্যারেজেই কাজ করে। তখন এই লোকটি বলে স্যার আপনার গাড়ি কালকে এই ধানাই ঠিক করেছিল, ওই বলতে পারবে আপনার চশমা কোথায়। তো ম্যানেজার এসে ধানাকে জিজ্ঞাসা করে তুই তো কালকে ওনার গাড়ি সার্ভিসিং করে এসেছিস, ওনার চশমা নিয়ে থাকলে দিয়ে দে, জেল থেকে তো সবে বেরোলি, এসব করিস না। কিন্তু এই লোকের তো মাথা গরম, সে একটা টুল নিয়ে ধানার পিঠেই ভাঙে। তো লোকটি একসময় ধানাকে মেরেই ফেলছিল, ম্যানেজার এসে কোনো রকমে বাঁচিয়ে নেয়। তো লোকটি এদেরকে হুমকি দিয়ে যায় যদি কালকের মধ্যে চশমা আমি ফেরত না পাই তাহলে এই গ্যারেজ আমি জ্বালিয়ে দেবো বলে সে হনহনিয়ে চলে যায়। তো এদিকে ধানাকে দেখতে পাই তার চোখ মুখ রাগে যেন জ্বলছে, তার চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই, সে যেন লোকটিকে সুযোগ পেলেই মেরে দেবে। তো রাত্রেবেলা একবারে এই লোকটি ও তার বন্ধু বান্ধবদের দেখতে পাই। তো লোকটির বন্ধুরা তাকে বলছে ওকে ছেড়ে দিলি কেন, ও 1 নম্বরের চোর। তো এমন সময় সেখানে ধানা প্রবেশ করে এবং এই লোকটির সামনেই তার চশমাটা ভেঙে ফেলে। এবারে এই লোকের তো মাথা গরম হয়ে যায় এবং সে ধানাকে মারতে আসলে ধানা এদের সবাইকে মেরে লাট করে দেয় এবং এই লোকের অবস্থা পুরো খারাপ করে দিয়ে চলে যায়। তো এইদিকে মহারাজাকে দেখতে পাই, সে থানায় এসছে অভিযোগ জানাতে। তো মহারাজা বলে আমি রাত 10টা নাগাদ সেলুন থেকে বাড়ি আসি, ঘর খুলি, ব্যাগ রাখি এবং আমি বুঝতে পারি 3 জন ঘরে আছে এবং তারা আমাকে আচমকা মারে এবং আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে ওরা লক্ষ্মীকে নিয়ে চলে যায়। পুলিশ বলে ও আচ্ছা, তা তুমি তাদেরকে চিনতে পারবে? মহারাজা বলে না, ওরা মুখোশ পড়েছিল। তো পুলিশ বলে লক্ষ্মীর বয়স কত? মহারাজা বলে লক্ষ্মী হচ্ছে এরকম একটা, দাঁড়ান দেখাচ্ছি বলে সে মোবাইলে ফটো দেখায়। তো মোবাইলের ছবিতে আমরা দেখতে পাই মহারাজা আর জ্যোতির মাঝখানে একটা ডাস্টবিন এবং মহারাজা বলছে এর নামই লক্ষ্মী। পুলিশ বলে কি এই ডাস্টবিনের জন্য কেস লেখাতে এসছেন? মহারাজা বলে হ্যাঁ, ওই ডাস্টবিনটাই স্যার আমাকে খুঁজে এনে দিন। পুলিশ বলে পাগল নাকি আপনি, সোনা দানা টাকা পয়সা যদি কিছু যায় তাহলে বলেন, কেস নিচ্ছি। মহারাজা বলে না, আমার বাড়ি থেকে কিচ্ছুই চুরি হয়নি, শুধু ওই ডাস্টবিনটাই চুরি হয়েছে। পুলিশ বলে ওই ডাস্টবিনের মধ্যে কোনো মূল্যবান কিছু ছিল? মহারাজা বলে না, কিছুই ছিল না, পুরো ফাঁকা। পুলিশের তো মাথা গরম হয়ে যাচ্ছে, সে বলে ডাস্টবিনটার দাম কত রে? মহারাজা বলে ওটা অনেক পুরানো, ওই 350 টাকা মতো নিয়েছিল। পুলিশ বলে আমাকে দেখে তোর পাগল মনে হচ্ছে? এখনকার বাজারে এত ছ্যাঁচড়া চোর আছে যে তোর এই পুরানো 350 টাকার ডাস্টবিন চুরি করতে আসবে, তাও আবার তোকে মেরে অজ্ঞান করে যাবে। মহারাজা বলে না স্যার, ওটা খুবই মূল্যবান আমার জন্য, ওটা আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, আমরা ওকে আমাদের বাড়ির একজন সদস্য মনে করি, আর আমার মেয়ে ফিরে আসার আগেই ওই ডাস্টবিনটা আপনাদের খুঁজে দিতে হবে। পুলিশ এইবারে খুব রেগে যায়, সে মহারাজার কাছে তেড়ে এসে বলে তুই এখান থেকে যাবি না মেরে ধরে বার করবো। মহারাজ বলে স্যার আপনি কেস না নিলে আমি হাইকোর্ট পর্যন্ত যাব। পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে বলে যা, যেখান যাবি যা, ইচ্ছে করে যা। তো মহারাজা এসে পুলিশদের জাপটে ধরে আর কাতর স্বরে বলতে থাকে স্যার প্লিজ কেসটা নিন না, প্লিজ নিন না। তো পুলিশ তাকে এইবারে মারতে গেলে অন্য পুলিশটা এসে বলে স্যার ও পাগল, বাদ দিন। তো মহারাজ থানার একটা রেলিং ধরে বলে স্যার আমি পাগল নই, আমার মেয়ে আসার আগে আমার লক্ষ্মীকে দয়া করে খুঁজে এনে দিন। তো এইবারে পুলিশদেরও মাথা গরম হয়ে যায়, মহারাজকে টেনে হিঁচড়ে সেখান থেকে বার করতে চায়, কিন্তু মহারাজ এমন ভাবে জাপটে ওই রেলিং ধরে আছে যে তাকে ছাড়ানোই যাচ্ছে না। তো টানাটানির এক পর্যায়ে দেয়াল থেকে ওই রেলিংটাও খুলে আসে এবং ওপরে থাকা জিনিসপত্র সব নিচে পড়ে যায়। একটা মানুষই পুরো থানা লন্ডভন্ড করে দেয় এবং ওই নোংরা জিনিসের মধ্য থেকে একটা সাপ বেরিয়ে আসে। এইবারে সাপ না দেখে সমস্ত পুলিশ থানা থেকে বেরিয়ে যায়। তো পুলিশটা বাইরে এসে দেখে মহারাজা এখনো বেরোয়নি। তো কিছু মুহূর্ত পরে দেখতে পাই মহারাজা ওই সাপটিকে ধরে বাইরে নিয়ে এসছে। আর এদিকে ইন্সপেক্টর ভরতকে দেখতে পাই এক ব্যবসায়ীকে তার স্ত্রী সোনা ফেরত দিয়ে আসে। তো ভরত চলে আসছে আর তারা পিছন থেকে এসে বলে স্যার এই সোনা তো নকল। ভরত বলে তা আমরা কি করে জানবো, যেটা আমরা তদন্ত করে পেয়েছি তাই আপনাকে দিয়েছি, আপনি বুঝে নেন।
তো এদিকে আমরা দেখতে পাই সে আসলে চোরের সঙ্গে হাত করে আসল সোনা নিজেই হজম করেছে আর নকল সোনা দিয়ে তাদের মন বুঝিয়ে এসছে। তো যাই হোক, সে থানায় আসে এবং থানার এই লন্ডভন্ড অবস্থা দেখে সে রেগে যায় আর বলে কি হয়েছে এখানে। তো সব পুলিশটা তখন মহারাজের দিকে তাকায়। তো মহারাজ পুরো নিরীহর মতো বসে আছে, যেন এতক্ষণ কিছুই ঘটেনি। তো ভরত এইবারে মহারাজাকে তার টেবিলে ডাকে আর বলে কি হয়েছে বল। তো মহারাজা এইবারে তার পুরানো গল্প আবার প্রথম থেকে বলতে শুরু করে। তো এতে অন্য পুলিশরা বিরক্ত হয়ে যায়। প্রথমে যে পুলিশটি মহারাজের কথা শুনছিল অর্থাৎ পেরুমল, সে বলে স্যার ও যেটা বলতে চাচ্ছে সেটা কিছুটা এইরকম যে রাত্রিবেলা ও সেলুন থেকে বাড়ি আসে এবং 3টে মুখোশধারী ব্যক্তি ওর বাড়ি বসেছিল আগে থাকতেই। তারা ওর ওপরে আক্রমণ করে এবং ওর বাড়ি থেকে কোনো সোনা দানা টাকা পয়সা কিচ্ছু নেয়নি, সামান্য একটা 350 টাকার পুরানো ডাস্টবিন নিয়ে গেছে। তাই ওই ডাস্টবিনটা আমাদের খুঁজে দিতে হবে, তাই ও কেস লেখাতে এসছে। ভরত একটু হেসে বলে আরে এই ব্যাপার। সে 500 টাকা দিয়ে বলে এই নে কিনে নিস। মহারাজা বলে না, আমার টাকা চাই না, আমার লক্ষ্মীকেই চাই। আমার মেয়ে ফিরে এসে ওকে না দেখতে পেলে খুব কষ্ট পাবে। ভরত বলে এই লক্ষ্মীটা আমার কে? পেরুমল বলে লক্ষ্মীটা ওর ডাস্টবিনের নাম। মহারাজ বলে ওই লক্ষ্মীর জন্যই আমার মেয়ে এখনো বেঁচে আছে, আমরা ওকে পুজো করি, আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে মানি। স্যার আমার মেয়ে ওকে খুব ভালোবাসে, ওকে প্লিজ খুঁজে এনে দিন না। ভরত বলে আচ্ছা ঠিক আছে খুঁজে দেবো। তা তোর কি কিছু মনে হয় যে ওরা কারা হতে পারে? মানে কোনো ক্লু দিতে পারবি? মহারাজ বলে ওরা তো মাস্ক পরেছিল। ভরত বলে হ্যাঁ, তোর জন্য মুখ খুলে আসবে, অন্য কিছু বল। মহারাজ বলে একজনকে আমি চিনতে পারবো। এইবারে থানার সমস্ত পুলিশ হাঁ করে শুনতে থাকে যে মহারাজ কি বলতে চলেছে। মহারাজা বলে ওদের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে একজনের জামা ছিঁড়ে যায় এবং তার পিঠে আমি দেখতে পাই। ভরত বলে কি দেখতে পেয়েছিস? মহারাজা বলে একটা কান। এইবারে ভরত তো পুরো রেগে যায়। স্বাভাবিক, কারোর পিঠে কখনো কান হতে পারে? মহারাজা বলে হ্যাঁ স্যার, ওর পিঠে কানই ছিল। তো সেখানে থাকা একটা চোর বলে স্যার ওই পিঠে থাকা কান দিয়ে সে কি শুনতে পায়? ভরত বলে এটা আবার কে? পেরুমল বলে স্যার পুলিশ, এই মানে ওর নাম পুলিশ, ও আসলে চোর। তো ভরত খুব রেগে যায়, সে এসে মহারাজের ওপরে রাগ ওই চোরের ওপরে ফলাতে থাকে। তো মহারাজা আস্তে আস্তে সমস্ত পুলিশের পিঠে হাত দিতে দিতে এসে ভরতের পিঠে হাত দিয়ে তাকে ডাকে। মহারাজা সবার পিঠে হাত দিতে দিতে আসলো, এর পিছনে একটা অনেক বড় কারণ আছে, পরে বুঝতে পারবে। তো মহারাজা ভরতকে বলে স্যার আপনারা যদি এই কেস না নিতে পারেন তা কেসটা সিবিআই এর হাতে দিয়ে দিন। এইবারে ভরতের মাথায় পুরো আগুন জ্বলে যায়। স্বাভাবিক, একটা সামান্য ডাস্টবিনের জন্য সিবিআই খুঁজতে আসবে? তো ভরত মহারাজাকে এক দেয়। তারপরে থানার সমস্ত পুলিশ চ্যাংদোলা করে মহারাজকে ধরে থানার বাইরে এনে ফেলে দেয়। তো এইবারে ভরত বন্দুক নিয়ে এসে বলে যদি তুই এই থানার ত্রিসীমানায় এসেছিস একদম উড়িয়ে দেবো কিন্তু, যা ব্রো। তো মহারাজা এবারে উঠে হাঁটতে হাঁটতে চলে যায়। তো ভরত এইবারে থানার মধ্যে এসে অন্য পুলিশদের বলতে থাকে একটা মানুষকে থানা থেকে বার করতেও পারো না তোমরা, এইসব লোকজনের বন্দুক দেখালে কোথায় পালিয়ে যায়, কি করতে যে তোমরা পুলিশ হয়েছো? তো থানার মধ্যে সে এরকম একটা ভাব নিতে থাকে। হঠাৎ পিছন থেকে মহারাজা এসে বলে স্যার ভরতের এতক্ষণের ডায়লগ বাজি সব ধূলিসাৎ করে দিল। তো মহারাজা বলে স্যার আমি এখন 40,000 দিচ্ছি, আপনি শুধু কেসটা নিন, কেস সলভ হলে আমি আরো 5 লাখ টাকা দেবো। তো থানার সমস্ত পুলিশ এইবারে যে সামান্য 350 টাকার ডাস্টবিনের জন্য কেউ 5 লাখ টাকা কেন দেবে? তো পুলিশটা ভাবে একটা মুরগি পাওয়া গেছে, এর ঝেড়ে খাওয়া যাবে। তো পুলিশটা কেসটা নেয়, এটাই এখনকার বাস্তব, ফেলো করি মাখো তেল। তো পরের দিনই পুলিশ মহারাজার বাড়িতে আসে এবং তারা তদন্ত করতে শুরু করে। তো তারা ঘরের এদিক ওদিক ভালো করে খোঁজে। তো আলমারি খুলে মহারাজার ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পায়, মহারাজার নামে 15 লাখ টাকা আছে। আর এদিকে মহারাজার ফোনে তার মেয়ে ভিডিও পাঠায় যে আজকে তো লক্ষ্মীকে স্নান করানোর দিন ছিল, ওর ছবি পাঠাও। তো মহারাজা ফোনটা বন্ধ করে দেয়। পেরুমল বলে আমার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কোনো ইলিগাল কাজ হয়, আমার মনে হচ্ছে ওই ডাস্টবিনের মধ্যে কোনো মূল্যবান কিছু না কিছু ছিলই, ওকে ভালো করে ঘাড় চেপে ধরলে 5 কেন আরো 5 লাখ পেতেই পারি। তো ভরত মহারাজাকে একা ডেকে বলে আচ্ছা আমার সঙ্গে সত্যি কথা বলো তো ওই ডাস্টবিনের মধ্যে কি ছিল? মহারাজা বলে কিচ্ছু ছিল না, দরকার পড়লে আমি 7 লাখও দেবো, প্লিজ আমার মেয়ে আসার আগে আমার লক্ষ্মীকে এনে দিন। তো এইদিকে আর একজনকে দেখতে পাই, এর নাম সিলভা, তার বন্ধু সাফি রান্না করছে। তো সিলভা খেতে বসে বলে পেঁয়াজ কোথায়? তখন আমরা দেখতে পাই পাশেই একটি মহিলা ও তার মেয়েকে বাঁধা অবস্থায় আছে। তো মহিলাটি চোখ ইশারায় পেঁয়াজ দেখিয়ে দেয়। তো সিলভা এদের কাছে এসে বলে আর কি আছে বল। আসলে এটা এই মহিলাদেরই বাড়ি, এরা এখানে চুরি করতে এসছে। তো মহিলাটি তার ও তার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য সব বলে দেয়। তো সিলভা ও তার বন্ধু মিলে সমস্ত গয়নাগাটি টাকা পয়সা সব লুট করে নেয়। সিলভা বলে আর কোথায় কি আছে বলো। মহিলাটি বলে যা ছিল সব বলে দিয়েছি, আর কিচ্ছু নেই। তো সাফি সিলভাকে ইশারা করতেই সিলভা বলে হুম, এবং সাফি ওই মেয়েটিকে টেনে হিঁচড়ে ঘরের মধ্যে নিয়ে যায় এবং হ্যাঁ সেটাই করে। আর এদিকে সিলভা খেতে খেতে সারা ঘর ঘুরতে থাকে এবং একটা খেলনা দেখে তার পছন্দ হয়, সে সেটা নিয়ে নেয়। তো এরপর এটা চলে যাওয়ার সময় রান্নাঘরের সিলিন্ডারের পাইপ খুলে দেয় এবং ঘরে লাইটার ছুঁড়ে মারে, আর পুরো ঘর শুদ্ধ ওদের পরিবারটাই ধ্বংস হয়ে যায়।
তো পরের দিন সকালে সিলভা বাড়ি আসে এবং তার স্ত্রীকে দেখতে পাই, এর নাম পার্বতী ও তার একটা ছোট্ট মেয়ে আছে, এর নাম আম্মু। তো সিলভা তার মেয়েকে কোলে নিয়ে খুব যত্ন করে আর খেলনাটা তার মেয়েকে দিতে চায়, কিন্তু তার মেয়ে খেলনাটা পছন্দ করে না, তাই সে খেলনাটি ডাস্টবিনে ফেলে দেয়। আর আমরা দেখতে পাই এটা সেই ডাস্টবিন যেটার জন্য মহারাজা এত কিছু করছে। তার মানে কি, না থাক, গল্পে এগোনো যাক। তো এইদিকে থানায় দেখতে পাই মহারাজের কাছ থেকে প্রায় সময় পুলিশ টাকা নেয় আর তাকে দিয়ে চাকরের মতো থানার সমস্ত কাজ করিয়ে নেয়। আর এইদিকে পুলিশরা সমস্ত দোকানে গিয়ে মহারাজের ওই ডাস্টবিনের ছবি দেখিয়ে ওই রকম নকল একটা ডাস্টবিন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ডাস্টবিনটা পুরানো হয় ওই রকম মডেলের ডাস্টবিন পাওয়াই যাচ্ছে না। মানে পুলিশের প্ল্যান হচ্ছে মহারাজার কাছ থেকে টাকা খাবে আর একটা ওই রকম মডেলের নতুন ডাস্টবিন খুঁজে মহারাজাকে দিয়ে ব্যাপারটা কাটিয়ে দেবে। আর ওইদিকে মহারাজার মেয়ে ট্যুরে ঘুরে বেড়াচ্ছে, স্পোর্টস করছে, সে এদিকের ঘটনা কিছুই জানে না। আর এদিকে মহারাজাকে তো বেকার খাটিয়ে নিচ্ছে পুলিশ, আবার মাঝে মধ্যে মারছেও। তারপরেও মহারাজা এখান থেকে যাচ্ছে না, সে থানাতেই বসে থাকে, তার লক্ষ্মীকে না নিয়ে সে যাবে না। এদিকে সিলভা আর সাফি লোক দেখানো একটা ইলেকট্রনিক্সের দোকান খুলে রেখেছে আর রাত হলেই তারা চুরি করতে যায়। তো একদিন দেখতে পাই সিলভা তার মেয়ের পিঠে ওষুধ লাগিয়ে দিচ্ছে, তার মেয়ের পিঠ অ্যাকচুয়ালি কেটে গেছিল খুব বাজেভাবে। তো এদিকে কুজান নামে একটা পুলিশ ওই থালা বাসনের দোকানে ডাস্টবিনের খোঁজ করতে গেছে, তো সেখানেও তো সে ডাস্টবিন মেলে না। তো সেখানে তাদেরই পুলিশেরই লোক একটা শিবার সঙ্গে দেখা হয়ে যায় এবং তাকেও ব্যাপারটা বলা হয়। ভরত ফোন করে বলে ওই রকম একটা ডাস্টবিন যে করে হোক খুঁজে দিতে হবে। তো এইদিকে পেরুমল একটা নাম্বার নিয়ে এসে টেলিকম কোম্পানিতে বলে এই নাম্বারের সমস্ত ডিটেলস আমাদের বার করে দেবেন। তো এইদিকে গ্যারেজের ম্যানেজারকে দেখতে পাই, সে থানায় এসে মহারাজার পাশে বসে আর তার হাতে একটা ছবি আছে। ছবিটা আসলে ধানাকে নাকি 3 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ম্যানেজার মিসিং ডায়েরি করতে এসছে। তো ছবিটি মহারাজ দেখে এবং তার মুখটা যেন কেমন একটা হয়ে যায়। তো সেই দিন মহারাজার জ্ঞান ফিরতেই তার চোখের সামনে একটা বিল দেখতে পায় এবং সেই বিলটি ছিল ওই বারের যেখানে আর কি ওই কাকের বাসা অওলা লোকটি বসেছিল। আচ্ছা, এ আসলে কাউন্সিলর। তো মহারাজা বারে আসে এবং কাউন্সিলরের কাছে এসে বলে আপনার গাড়িটা কালকে কোথায় ছিল। কাউন্সিলর এইবারে রেগে যায়, সে বলে তুইও তাহলে ওই চোরের সঙ্গী তাই না? মহারাজা বলে আমি কোনো চোর নই। কাউন্সিলর বলে আরে এক চোর আমার গাড়ি সার্ভিসিং করেছিল, তো সে গাড়ি ফেরত না দিয়ে নিজেই ঘুরে বেড়াচ্ছিল, আবার আমার চশমাটাও নিয়ে গেছে। আর তখনই সেখানে ধানা প্রবেশ করে, তারপরে সে চশমাটা ভেঙে দেয় এবং এদের মধ্যে মারপিট বাঁধে। মহারাজা সব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছিল। কাউন্সিলর বলে তুই আমার গাড়ি নিয়ে ঘুরলি, আমার চশমা নিলি, আবার আমাকে এসে মারছিস। তো এইদিকে মহারাজ বুঝে যায় যে সে যাকে খুঁজছে সে হচ্ছে এই ধানাই। তো এরপরে ধানা সেখান থেকে বেরিয়ে আসে আর মহারাজাও তাকে ফলো করে। ধানা এটা বুঝতে পেরে সে কাউকে একটা ফোন করে এবং সে একটা ফ্যাক্টরির মধ্যে ঢুকে যায়। তো মহারাজা এখানে এসে কাউকে দেখতে পায় না এবং আচমকা কিছু লোকজন এসে মহারাজাকে উদম মারে, তার অবস্থা পুরো খারাপ করে দেয়। তো গুন্ডাগুলো মহারাজাকে চেপে ধরে বলে এই লোক তোকে মারতে এসে কেন রে? আরে সে এক পুরনো হিসেবে আছে, একে সেই দিন ওই ঘরেই মেরে ফেলা উচিত ছিল। মহারাজা এইবারে পুরো 100% শিওর হয়ে যায় ওই 3 চোরের মধ্যে ধানা একজন। ব্যাস, মহারাজা এইবারে তার খেল শুরু করে, সবাইকে মেরে একদম লাট করে দেয়। তো মহারাজা ধানাকে একটা ছুচালো রডের মধ্যে চেপে ধরে আর বলতে থাকে তুই তো এসেছিলিস আগের দিন বুঝলাম, আর দুজন কে বল। ধানা কিছু বলে না। তো এরা কথা বলছে আর ইতিমধ্যে ধানা নিচ থেকে একটা ছুচালো রড খুলে নেয় আর মহারাজার কাছে এসে বলে ওই দুজনের মধ্যে একজন পুলিশের লোক আছে। এই কথাটা বলেই আচমকা সে মহারাজের পায়ে ওই রডটা ঢুকিয়ে দেয় এবং সে বাইক নিয়ে পালাতে যায়। তো মহারাজা কোনো ক্রমে উঠে একটা রামদা নিয়ে এক কোপে ধানার মুন্ডু আলাদা করে দেয়। কি অবাক হচ্ছ যে একটা সামান্য ডাস্টবিনের জন্য কে এভাবে মারে? একটু ধৈর্য ধরো। তো এদিকে থানায় দেখতে পাই মহারাজা ওই বাইক গ্যারেজের লোকটিকে বলে ও কে হয় আপনার? ম্যানেজার বলে ও কেউ না, এমনি কাজ করতো আমার কাছে, লোকের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আমাকে ফাঁসিয়ে পালিয়ে গেছে, তাই ওকে খুঁজতে এসেছি। মহারাজা ধীর গলায় বলে চিন্তা করবেন না, ঠিক পেয়ে যাবেন। তো মহারাজা উঠেই যাচ্ছিল, সে থমকে আবার বসে যায়, কারণ ওইদিকে কাউন্সিলর থানায় এসছে, তার সারা মুখ পুরো ব্যান্ডেজ এবং কাউন্সিলর পুলিশকে থানার ব্যাপারে বলে। ভরত বলে ও আচ্ছা, তুমি তাহলে শেষবার ওর সঙ্গে ঝগড়া করেছিলে আর ওকে এখন পাওয়া যাচ্ছে না, যা জানিস সব সত্যি সত্যি বল, তো তোকেও জেলে ভরে দেবো। কিন্তু কাউন্সিলর বলে থানা আসার আগে ওর বিষয়ে খোঁজ করতে একজন এসছিল। ভরত বলে কে এসছিল, নাম জানিস? কাউন্সিলর বলে নামটা যেন মনে পড়ছে না। ভরত বলে ঠিক আছে, মনে বললে এসে বলবি। তো কাউন্সিলর এসে মহারাজের পাশেই বসে, কিন্তু তার ঘাড় বেগে থাকায় সে মহারাজকে দেখতেই পায় না। কাউন্সিলরের হঠাৎ নাম মনে পড়ে যায়, সে পুলিশের কাছে এসে বলে স্যার নাম মনে পড়েছে, ওর নাম হচ্ছে ইল্লে রাজা। ভরত তাকে ধমক দিয়ে সেখান থেকে বার করে দেয়। আর ওইদিকে ওরা তো ডাস্টবিন খুঁজেই চলেছে। তো এইদিকে শিবা আর কুজান এক কারখানায় গিয়ে ওই ডাস্টবিনের ছবি দেখায় আর বলে এইরকম ডাস্টবিন বানিয়ে দিতে। তো লোকটি বলে হয়ে যাবে, কিন্তু পরশুদিন পাবেন। তো সিলভা তার স্ত্রী মেয়েকে নিয়ে সোনার দোকানে আসে, আসলে তার মেয়ের জন্মদিন, তাই গিফট কিনতে এসেছে।
তো সিলভার মেয়ে আম্মু একটা সুন্দর লকেট পছন্দ করে, দুটো পা আছে এমন একটা ডিজাইনের। এই চেনটির দাম যথেষ্ট বেশি। পার্বতী বলে এত দামি চেন নিতে হবে না। সিলভা বলে না, মেয়ে এটাই পছন্দ করেছে মানে এটাই আমি নেব, চুরির টাকা আছে নাও। তো এদিকে জ্যোতিকে দেখতে পাই, সে তার বান্ধবীকে ডেকে বলে তুই আমার জুতো কেন নিয়েছিলিস? সে বলে আমার জুতোটা ফেটে গেছিল তাই তোরটা নিয়েছিলাম। জ্যোতি বলে জানিস না কারোর জিনিস না বলে নিতে নেই। তো তার বান্ধবীর মনটা একটু খারাপ হয়ে যায়। তো জ্যোতি তখন কথা ঘুরিয়ে বলে ঠিক আছে চল খেয়ে আসি। তো এদিকে রাত্রেবেলা শুয়ে পার্বতী সিলভাকে বলে অত দামি চেন অর্ডার দেওয়ার কি দরকার ছিল, আমাদের তো অত টাকা পয়সাও নেই। সিলভা বলে ও যা চাইবে আমি তাই এনে দেবো, ও বড় হয়ে যা হতে চাইবে আমি তাই বানাবো। আসলে সিলভা তার মেয়েকে খুব ভালোবাসে, যদিও এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, সিলভা যে রাতে চুরি করে বেড়ায় এই ব্যাপারটা কিন্তু তার স্ত্রী জানে না। তো এদিকে মহারাজ থানায় বসে আছে। তো সেখানে পুলিশ যায়, মানে এই চোরটা, সে মহারাজাকে বলে তুমি আমাকে 4 লাখ দাও, তোমার ডাস্টবিন আমি খুঁজে এনে দিচ্ছি। ও পুলিশটা ওসব পারবে না, তা কিন্তু খারাপ বলিনি, চোর চুরির মাল ঠিক খুঁজে এনে দিতে পারবে। তো এদিকে কারখানায় ডাস্টবিন প্রায় তৈরি হয়ে গেছে। তো সিলভার মেয়ের জন্মদিনের দিন সিলভা সোনার দোকান থেকে চেনটি নেয়। তখন তার স্ত্রী ফোন করে বলে দাড়িটা সেভ করে বাড়ি ফিরো। তো সিলভা বাড়ি আসার সময় রাস্তার ধারে দেখতে থাকে সেলুন কোথায়। তো একটা সেলুন দেখতে পেয়ে সিলভা সেখানে ঢোকে। তো আমরা দেখতে পাই এটা মহারাজারই সেলুন। তো মহারাজাকে দেখতে পাই সে কিন্তু একটু ইয়াং আছে, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করো। তো সিলভা চেয়ারে বসে এবং তার দাড়িটা ট্রিম করে দিতে বলে। মহারাজা কথায় কথায় বলে স্যার আপনার বাড়ি কোথায়, আজ কি কোনো অনুষ্ঠান আছে নাকি? তো সিলভা তার বাড়ির ঠিকানা বলে হ্যাঁ আজকে আমার মেয়ের জন্মদিন। মহারাজা বলে ও আমারও একটা মেয়ে আছে, তা আপনার মেয়ের নাম কি? সিলভা বলে কি আমার ঢিকুচি গোষ্ঠী না জেনে দাড়ি কাটা যাবে না? মহারাজা বলে না তেমন ব্যাপার না। তো সে দাড়ি কাটতে গেলে মেশিনের ব্যাটারি ফুরিয়ে যায়। তো মহারাজা ট্রিমের ব্যাটারি আনতে চলে গেলে তো তখনই সাফি সিলভাকে ফোন করে বলে যে তাদের লাস্ট চুরির ব্যাপারে নিউজ পেপারে লেখা হয়েছে। তো সিলভা উঠে এইবারে সেলুনের খবরের পেপারটি দেখে। তো সিলভা সাফিকে বলে ভয় পাস না, ওরা এরকম মারপেচ দিয়েই লেখে যাতে আমরা ভয় পেয়ে যাই। এবং ফোন কেটেই সে পিছন ঘুরতে দেখে মহারাজা দাঁড়িয়ে আসে। তো সিলভা একটু ভয় পেয়ে যায়, সেভাবে এই লোক কিছু বুঝতে পারেনি। তো যাই হোক এদের মধ্যে আর কোনো কথাই হয় না, চুপচাপ দাড়ি কেটে চলে যায় সিলভা। তো সিলভার বাড়িতে খুব আনন্দ উৎসব হচ্ছে, মেয়ের জন্মদিন বলে কথা। তো পার্বতী খেয়াল করে সিলভা চুপচাপ ঘরে থম মেরে বসে আছে। তো তার স্ত্রী এসে বলে কি হয়েছে? সিলভা বলে ও কিছু না, এই বাইক চালিয়ে আসলাম তো এতটা, তাই একটু ক্লান্ত লাগছে। আসলে তো সিলভার পিলে শুকিয়ে আছে, কখন কি হয়। তো এরপরে সাফি আসলে সিলভা তাকে গিয়ে বলে আমার ভয় করছে বুঝলি, আমি তোর সঙ্গে কথা বলে পিছন ঘুরতেই দেখি নাপিত দাঁড়িয়েছিল, ও কিছু বুঝতে পারিনি। তো সাফি বলে ঠিক আছে, ওর উপর নজর রাখবো আর ফাঁকা পেলেই মেরে দেবো। তো তখনই পার্বতী এসে বলে কই তোমার চেন পাচ্ছি না। তো সিলভা আর পার্বতী মিলে সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সেই চেন আর পাওয়া যায় না। পার্বতী বলে তুমি মনে করার চেষ্টা করো, দোকান থেকে চেন নিয়ে আসার সময় তুমি আর কোথায় কোথায় গেছিলে? সিলভা বলে আমি একমাত্র সেলুনেই গেছিলাম, ওখানে পড়ে যায়নি। তো এদিকে মহারাজাকে দেখতে পাই, সে চেনটি পেয়েছে। তো দোকানের মালিক বলে হ্যাঁ চেনটা দামি আছে, যা ওকে গিয়ে দিয়ে আয়। তো এদিকে মহারাজা সিলভার বাড়িতে চলে এসছে। তো সেও ঢুকছে তার বাড়িতে, ঠিক একই সময় পিছনে পুলিশের জিপ চলে আসে এবং পুলিশও মহারাজের পিছনে পিছনে আসতে থাকে। এইদিকে সিলভা আর সাফি ভাবে এই নাপিতই হয়তো পুলিশ ডেকে এনেছে। তো পুলিশ তাড়াতাড়ি এসে সিলভা আর সাফিকে মারতে থাকে। এটা দেখে মহারাজা থমকে দাঁড়িয়ে যায়। পুলিশ বলে চুরি চামারি করে মেয়ের জন্মদিন পালন করা হচ্ছে, হ্যাঁ? তো পার্বতী এসে পুলিশকে ঠেলে দিয়ে বলে স্যার আপনি কি করছেন, আমার স্বামী নির্দোষ, ও কিছু করেনি। পুলিশ বলে একে জিজ্ঞাসা করে দেখুন, ও কত মেয়ের মঙ্গলসূত্র চুরি করেছে, কতজনের সঙ্গে খারাপ কাজ করেছে, হত্যা করেছে। তো পার্বতী সিলভাকে জিজ্ঞাসা করলে সিলভা কিছু বলতে পারে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তো এইদিকে সাফি পুলিশদের থেকে কোনো রকমে ছাড়িয়ে তার বাইকের মধ্য থেকে একটা বন্দুক বার করে এবং পুলিশের দিকে তাক করে। সিলভা বলে সাফি থাম থাম। আর এই ঘটনাক্রমের মধ্য দিয়েই পার্বতী বুঝতে পারে যে তার স্বামী আসলে অপরাধী। আর আচমকা একটা পুলিশ সাফিকে গুলি করে দেয় এবং সে সেখানেই মারা যায়। আর পুলিশ সিলভার ধুতি খুলেই তাকে বেঁধে ফেলে এবং তাকে নিয়ে যেতে থাকে। এদিকে পার্বতী রাগে ক্ষোভে ফেটে পড়ে, সে তার স্বামীকে খুব ভালোবাসতো, বিশ্বাস করতো, আর সে কিনা এত বড় নোংরা কাজ করে বেড়ায়। সিলভার মেয়ে আম্মু কাঁদতে থাকে। সিলভা তার মেয়ের কাছে যেতে চাইলে তার স্ত্রী বলে খবরদার আসবে না, আমার মেয়েকে ছোবে না, আর আমার মরা মুখও দর্শন করবে না কোনোদিনও। তো সিলভা চলে যাওয়ার সময় মহারাজার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে থাকে। বেচারা মহারাজা, সে তো কিছুই জানে না, সে ফ্যালফাল করে চেয়েই থাকে। তো জ্যোতি বাড়ি ফিরছে, সে তার বাবার কাছে জুতোর ছবি পাঠায় আর বলে আমার জুতোটা ফেটে গেছে, সেম এমন একটা জুতো আমার জন্য কিনে রাখবে। আসলে জ্যোতি তার জুতোটা তার বান্ধবীকে দিয়ে দিয়েছে। তো মহারাজা ফোনে জুতোর ছবিটা দেখছিল, তখনই পুলিশ এসে বলে তোমার ডাস্টবিন পাওয়া গেছে, কাল থানায় গিয়ে নিয়ে এসো। তো
তো ভরতকে ডাস্টবিন দেখালে বলে ঠিক আছে ভালোই হয়েছে, আর ওই ফোনের ছবি দেখে দেখে একদম সেম ডাস্টবিন এটাকেও বানিয়ে ফেলো, যেখানে যেমন ভাঙাচোরা আছে তেমন করে দাও। তো শিবা আর কুজান মিলে হাতুড়ি দিয়ে মেরে মেরে আর কিছু রং টং করে একদম সেম ওই ছবির মতো পুরানো ডাস্টবিন তৈরি করে ফেলে। কুজান বলে স্যার ডাস্টবিন তো তৈরি হয়ে গেল, যদি মহারাজ বুঝতে পারে যে এটা নকল। ভরত বলে আমি তো ওইটাই চাই, যদি ওর সত্যিই ডাস্টবিন চুরি হয়ে থাকে তাহলে এইটা ও মেনে নেবে, আর যদি ডাস্টবিনের মধ্যে অন্য কিছু থেকে থাকে তাহলে ও নানা রকম প্রশ্ন করবে, কে চুরি করেছে দেখতে চাইবে। তো রাত্রেবেলা ভরত তার সব পরিচিত চোরদের ফোন করে বলে একটা ছোট চুরির বদনাম নিতে হবে তোদের। তো তারা জানতে চায় কি চুরি। তো ভরত যখন বলে ডাস্টবিন চুরি, তো এরা কেউ রাজিই হয় না। চোর তো কি হয়েছে, একটা আলাদা লেভেলই আছে, ওই সামান্য ডাস্টবিন চুরির বদনাম নেবো, মানে এরকম একটা ব্যাপার। তো ভরত তো খুব চিন্তায় পড়ে যায়। তো কুজান এসে বলে স্যার কি হয়েছে। ভরত বলে কোনো চোরই তো রাজি হচ্ছে না, 50,000 টাকা দেবো বললাম তাও রাজি হচ্ছে না। তো পাশ থেকে শিবা বলে স্যার 50,000 দেবেন, ঠিক আছে আমি চোরের অভিনয় করে দেবো। তো ভরত থানায় ফোন করে এবং পুলিশকে বলে ফোনটা রিসিভ করে রাখো আর মহারাজাকে আবার বলতে বলো ওর চুরির ঘটনা। তো এদিকে ভরত ফোনটা স্পিকারে দেয়, মানে চুরিটা আসলে কিভাবে হয়েছে ভরত সেটা শিবাকে জানানোর জন্যই এটা করেছে। তো এইবারে আসল টুইস্ট আসতে চলেছে। তো মহারাজা গল্প বলতে শুরু করে, কিন্তু তার গল্পে এইবারে তার মেয়ে জ্যোতিকে দেখানো হয়। আসলে সে যে গল্পটি বলছিল যে সে 10টার সময় বাড়ি এসে দরজা খুলে ড্রেস চেঞ্জ করে, এইগুলো আসলে তার মেয়ে জ্যোতির গল্প। তো জ্যোতি সেই দিন ট্যুর থেকে ফিরে দরজা খুলে ব্যাগ রেখে যখন ড্রেস চেঞ্জ করছিল তখন ঘরের মধ্যে আগে থাকতে 3 জন চোর বসেছিল। তো সেখানে আমরা ধানাকে দেখতে পাই, তার হাতে কিছু একটা লেগে পড়ে যায়। তার শব্দে জ্যোতি বুঝতে পারে ঘরে কেউ আছে। তখনই আচমকা শিবা এসে তার মুখ চেপে ধরে, হ্যাঁ এই শিবাই। তো জ্যোতি সেখান থেকে পালাতে গেলে আর একজন এসে জ্যোতির চোখে মারে, সে আর কেউই নয় সিলভা। তো সিলভা নির্মম ভাবে অসভ্যের মতো জ্যোতিকে মারতে থাকে, এমন লাথি মারে জ্যোতি প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে। তো তারপরে এরা 3 জন বাইরে আসে। আসলে সিলভা জেল থেকে কোনো ক্রমে বেরিয়ে মহারাজাকে মারতে এসেছিল, আর তার মাঝে তার মেয়ে এসে যায়। তো শিবা সিলভাকে বলে মেয়েটা কিন্তু বেশ সুন্দর ছিল, একবার হয়ে যাক। সিলভা বলে তো শিবা জ্যোতির কাছে চলে যায় এবং তার সঙ্গে হ্যাঁ সেটাই করতে থাকে। তো এদিকে মহারাজা বাড়ি ফেরার সময় একটা জুতোর দোকানে যায়, কারণ তার মেয়ে জুতো কিনতে বলেছিল। দোকানদার বলে সেম কালার তো হবে না, তবে গোডাউনে দেখতে হবে। তো গোডাউন থেকে জুতো আনতে দেরি হওয়ায় মহারাজা দোকানেই বসে থাকে। তো এদিকে সিলভা খেতে শুরু করে, এর শুধু চুরি করতে এসে খাওয়া স্বভাব। তো শিবা ঘর থেকে বেরোলে ধানা ঘরে ঢোকে। তো কিছুক্ষণ পরে বেরিয়ে এসে সিলভাকে বলে মহারাজা তো 10টার মধ্যে বাড়ি আসলো না কেন। শিবা বলে কি জানি আজ আসছে না কেন। তো মহারাজা কাঁদতে কাঁদতে বলে ওরা খুব শক্তিশালী ছিল, ওদের সাথে আমি লড়ে পারিনি, ওরা আমার লক্ষ্মীকে নিয়ে গেছে, স্যার প্লিজ আমার লক্ষ্মীকে খুঁজে দিন না। তো তারপরে মহারাজা যখন থানা থেকে চলে যাচ্ছে পিছন থেকে একটা পুলিশ বলে আমি এতদিনে এইটুকু বুঝতে পেরেছি তুমি শুধু ওই ডাস্টবিনের জন্য এখানে আসোনি। কিন্তু মহারাজা ভাঙা ভাঙা গলায় বলে ও ডাস্টবিন না, লক্ষ্মী। তো এদিকে শিবাকে দেখতে পাই, তার মুখ চোখ শুকিয়ে গেছে, কারণ শিবা তো বুঝতে পেরেছে যে ওই নোংরা কাজের সঙ্গে সেও যুক্ত। তো শিবা এখান থেকে কেটে পড়ার ধান্দা করে। শিবা বলে এই ডাস্টবিন চুরির কেস তো সবাই আমার উপরে হাসবে। ভরত বলে কানের গোড়ায় একটা দেবো না, যেটা বলা হয়েছে সেটা চুপচাপ করবে। শিবা বলে হ্যাঁ ঠিক আছে। তো শিবা এদের থেকে সরে এসে সিলভাকে ফোন করে। তো শিবা সিলভাকে বলে ও ডাস্টবিন চুরি গেছে বলে কেস করেছে, এইবারে সেই চুরি স্বীকার করতে পুলিশ আমাকে বলছে, আমরা মনে হয় ফেসে যাচ্ছি। সিলভা বলে ভয় পাবার দরকার নেই, ধানাকে ফোন কর। শিবা বলে ধানাকে তো পাওয়াই যাচ্ছে না। তো ফোন রেখে শিবা এসে বলে স্যার কালকে কটার সময় কোথায় আসতে হবে বলে দিন, আমি চলে আসবো। ভরত বলে তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাক, তোর বাড়ি অনেক দূরে, আসতে সময় লাগবে। শিবা বলে না না আমি এসে যাবো। আসলে সে পালানোর ধান্দা করছে। ভরত তাকে এক ধমক দেয় এবং শিবাকে এখানেই থাকতে বাধ্য করে। তো সেই দিন মহারাজা জুতো কিনে বাড়ি আসে। তো সে ঘরে ঢুকে তার মেয়েকে বলতে থাকে যে ওই কালারের জুতো পাইনি তাই এটা নিয়েছি। তো সে তার মেয়েকে ডাকতে থাকলে তার মেয়ে খুব কষ্ট ভরা গলায় বাবা বলে ডেকে ওঠে এবং মহারাজা তার মেয়ের দিকে তাকাতেই চোখ বন্ধ করে নেয়। নিজের মেয়ের এই রকম দৃশ্য সে আর সহ্য করতে পারে না। তো এরপরে দেখতে পাই মহারাজা মেয়েকে নিয়ে হসপিটালে আসে। ডক্টরের পায়ে ধরে বলে ডাক্তারবাবু আমার মেয়েকে প্লিজ বাঁচিয়ে দিন। তো তারপরে সে বাড়ি এসে রাগে ক্ষোভে বাড়ির সবকিছু ওলটপালট করে ফেলে এবং নিজের মাথায় নিজেই মারে। তারপরে সে অজ্ঞান হয়ে যায়। তো তারপরে ওই সাপ আসলে মহারাজার জ্ঞান ফেরে। তো গোপালবাবু মহারাজাকে বলছে আমি যদি এখন তোর বয়সী হতাম না, ওই কুকুরগুলোকে খুঁজে খুঁজে টুকরো টুকরো করে কাটতাম। তো আমরা দেখতে পাই জ্যোতির বেডের নিচে লক্ষ্মী আছে, মানে ওই ডাস্টবিনটি। আসলে ডাস্টবিনটি চুরিই হয়নি। জ্যোতি তার বাবাকে বলে যে কারা আমার সঙ্গে এমন করলো বাবা, আমি তাদের দেখতে চাই, শুধু একবার জিজ্ঞাসা করবো যে কি করেছিলাম আমি যে আমার সঙ্গে এমনটা করা হলো। মহারাজা খুব কষ্টে যন্ত্রণায় শুধু কাঁদতে থাকে, সে মুখ দিয়ে একটা কথাও বলতে পারছে না। তো সকালবেলা ভরত শিবাকে নিয়ে মহারাজার বাড়িতে আসে আর ডাস্টবিনটি দিয়ে বলে এই নে তোর ডাস্টবিন, আর এই লোকটাই চুরি করেছিল। তো ভরত শিবাকে বলে দেখা কিভাবে চুরি করেছিস।
শিবার তো গলা শুকিয়ে আসছে। তো শিবা নিজেকে সংযত করে বলতে থাকে যে এখান দিয়ে আমি ঢুকেছিলাম, তো আমরা ভেবেছিলাম দামি কিছু পাবো, কিন্তু কিছু না পাওয়ায় বেরিয়েই যখন যাচ্ছিলাম তখন মহারাজা ঘরে ঢোকে। তো আমরা 3 জন লুকিয়ে যাই। তো মহারাজা যখন ড্রেস চেঞ্জ করছিল তখন শব্দ হওয়ায় মহারাজা কে কে বলে চিল্লিয়ে ওঠে। তখন আমি গিয়ে মহারাজার মুখ চেপে ধরি। তো এইটা দেখে মহারাজার সন্দেহ হয়, কারণ শিবা যে উচ্চতায় হাত রেখেছে সেটা জ্যোতির উচ্চতা। তো শিবা বলে তারপরে আমরা মারি, তারপরে মেরে আর কি করবো, ডাস্টবিনটা নিয়ে চলে যায়। তো মহারাজা ফট করে শিবাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে তুমি আমাকে মেরেছিলে, আমিও কামড়ে নিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার বাহানায় মহারাজা শিবার পিঠ চেক করে নেয় এবং সে বুঝতে পারে শিবার পিঠে টিউমারের মতো কিছু একটা আছে। এই জন্য সে থানার সমস্ত পুলিশদের পিঠ চেক করতো। ওই বলেছিল না পিঠে কান আছে, এইটাই ব্যাপার। তো এইবারে মহারাজা কনফার্ম হয়ে যায় যে সেই দিন শিবাও ছিল। তো ভরত বলে তোর ডাস্টবিনও পেয়ে গেছিস, চোরও পেয়ে গেছিস, এবার কি করবি বল। মহারাজা বলে আমি এর সঙ্গে দুটো কথা বলতে চাই। তো পুলিশটা সাইডে গেলে মহারাজা একে বলে আচ্ছা আপনার বয়স কত? শিবা বলে 54 বছর। মহারাজা বলে এই বয়সে এইসব করতে তোমার লজ্জা করেনি একটু? শিবা বলে লজ্জা কিসের, সুন্দর ছিল তাই নিয়ে গেছি। মহারাজা বলে আপনি পাপ করছেন মনে হয়নি একবারও? শিবা বলে পাপ মানে আমার বন্ধুরা বলেছিল তো তাই এসছিলাম আর কি, আমি যদি ইচ্ছা করতাম ওই ডাস্টবিন দুমড়ে মুছড়ে তো ভেঙেই ফেলতে পারতাম, করিনি তো। আসলে এদের কনভারসেশনে ডাস্টবিনটা উজ্জ্বল হলেও তারা কিন্তু জ্যোতির কথাই বলছে। তো ভরত এসে মহারাজাকে বলে একে কি করব বল। মহারাজা বলে স্যার ক্ষমা করে ছেড়ে দিন। ভরত বলে কি ছেড়ে দেবো, যার জন্য তুই লাখ লাখ টাকা খরচা করলি? তো ভরত মহারাজাকে বারবার বলতে থাকলেও মহারাজা সেই একই কথাই বলে যে তাকে ছেড়ে দেওয়া হোক। তো এইবারে ভরত বলে ও তোর মেয়েকে রেপ করেছে, তুই এরপরে ওকে ছেড়ে দিবি? মহারাজা তো আকাশ থেকে পড়ে যে পুলিশ সব জানে। শিবা বলে স্যার স্যার এ কি বলছেন আপনি? আসলে ভরত সব তদন্ত করে শিবাকে ধরিয়ে দেওয়ার জন্যই এখানে এসছে। প্রথমে সেই বার থেকে সমস্ত ইনফরমেশন জোগাড় করে সেই কারখানায় আসে যেখানে মহারাজ ধানাকে মেরেছিল। তো সেখানে ধানার ফোন পায় পুলিশ, আর তখনই শিবা ধানার ফোনে ফোন করে। পুলিশ বুঝে যায় যে ধানার সঙ্গে শিবার কানেকশন আছে। তারপরে মহারাজের ছবি নিয়ে ওই কাউন্সিলরকে দেখানো হয়। সে বলে হ্যাঁ এই ধানার খোঁজ করতে এসেছিল। তো তারপরে মহারাজাকে পুলিশ ফলো করে এবং হসপিটালে গিয়ে ডাক্তারের কাছ থেকে জ্যোতিষ সম্পর্কে সব জেনে নেয়। তো এরপরে ভরত যখন চোরদের সঙ্গে কথা বলছিল তখন একটা পুলিশ এসে জানায় যে ওই দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শিবা। ব্যাস, তারপরে ভরত প্ল্যান করে শিবাকে চোর সাজিয়ে এখানে নিয়ে আসে। তো ভরত এইবারে মহারাজার হাতে একটা কোপা ধরিয়ে দেয় আর বলে তুই বুঝে নে, এবং সে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। পূজান বলে স্যার এটা নিয়ে যদি কোনো সমস্যা হয়? ভরত বলে সেটা আমি বুঝে নেব, ওদের মরে যাওয়াই ভালো, আমাদের ঘরেও মেয়ে আছে। তো ঘরের ভিতরে শিবা মহারাজার পায়ে ধরে, কিন্তু মহারাজা এবার আর শোনে না। শিবা যেই দিক ঘুরছে সেই দিকেই কোপাচ্ছে। তো শেষমেশ মহারাজা শিবার মুন্ডুটা কেটে নেয়। বাইরে ভরত বলে তৃতীয়টার ব্যবস্থা করে রেখেছো তো? পেরুমাল বলে হ্যাঁ হ্যাঁ স্যার। এইদিকে সিলভাকে দেখতে পাই, সে মালপত্র নিয়ে কনস্ট্রাকশনের বিল্ডিং এর এখানে আসে। তখনই বিল্ডিং এর ওপর থেকে কেউ ফোন করে বলে ভাই আপনার খোঁজে কেউ একটা এসছে। তো ওপরে দেখতে পাই মহারাজা তখন সিলভার লোকদের উদম প্যাদাচ্ছে। তো সিলভাম তড়িঘড়ি করে ওপরে আসে এবং সে মহারাজাকে দেখতে পায়। তো মহারাজা সিলভাকে দেখে চমকে যায় যে এই তৃতীয় ব্যক্তি। সে থতমত খেয়ে দাঁড়িয়ে যায়, আর এই সুযোগেই সিলভা বেলচা দিয়ে মহারাজকে মারতে থাকে আর বলতে থাকে কি রে ভুলে গেলি আমাকে? 15 বছর আগে তুই আমাকে জেলে পাঠিয়েছিলিস, তোর জন্য আমার বউ বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে, আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস বলে মহারাজাকে উদম মারতে থাকে। তো একসময় সুযোগ বুঝেই মহারাজা সিলভাকে ধরে উদম মারতে থাকে। তো একসময় একটা পাথর তুলে সিলভার পায়ে মারে। সিলভার যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পরে মহারাজা নিজেই সিলভাকে জল খাওয়ায় এবং মহারাজা সিলভার সামনেই বসে চুপচাপ। তো সিলভা বলতে থাকে আমার এই যন্ত্রণা কদিন পরেই সেরে যাবে, কিন্তু যে যন্ত্রণা আমি তোকে দিয়েছি তুই সারা জীবন ভুলতে পারবি না। তুই তোর মেয়ের দিকে যতবার তাকাবি ততবার কষ্ট পাবি। মহারাজা কিছু বলে না, সে চুপচাপ সিলভার দিকে তাকিয়ে থাকে। তো কিছুক্ষণ পরে এদিকে নিচে দেখতে পাই আসিফা জ্যোতিকে নিয়ে আসে। তো জ্যোতি ওপরে এসে তার বাবাকে ডাকে। তো মহারাজা এসে তার মেয়েকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু তার মেয়ে বলে না বাবা, ওর সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। তো মহারাজা জ্যোতিকে সিলভার সামনে এনে বসিয়ে দেয়। তো জ্যোতি তার বাবাকে বলে একটু তুমি বাইরে যাও, আমি একা কথা বলতে চাই। তো মহারাজা পাশে এসেই দাঁড়িয়ে থাকে। তো জ্যোতি সিলভাকে বলে এতটা নীচ একটা মানুষ কিভাবে হতে পারে, এবং সে তার হাতের মধ্য থেকে কিছু সোনা নিয়ে সিলভার সামনে ফেলে দেয়। এইগুলোই নিতে গিয়েছিলে তাই না, নাও। জ্যোতি বলে আমি হার মানবো না, আমি এর মধ্য থেকে বেরোবই। তোর কোনো মেয়ে থাকলে জিজ্ঞাসা করে নিস, তোর মতো কত কুকুরদের প্রতিদিন আমরা সামনাসামনি হই। সিলভা বলে তুই এত পাকা জানলে সেই দিন তোকে একেবারেই মেরে ফেলতাম। জ্যোতি বলে আমি যদি আজকে না আসতাম আমার বাবা তোকে এখানেই মেরে ফেলতো, আমি তোর জীবন ভিক্ষা দিলাম, যা।
তো এরপরে মহারাজা এসে জ্যোতিকে নিয়ে যেতে থাকে। তো সিলভা সোনার ওই পুটুলিটি খোলে এবং সেখানে সেই চেনটি দেখতে পায় যেটি 15 বছর আগে সে তার মেয়ের জন্য কিনেছিল। জেল থেকে ফেরার পরে সিলভা তার প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছিল যে তার স্ত্রী কন্যা মারা গেছে এবং সিন চলে আসে 15 বছর আগে। মহারাজা স্ত্রী ও তার মেয়েকে নিয়ে পার্বতীর কাছে ওই চেনটি দিতে এসেছিল। মহারাজা বলে এই চেনটি স্যার সেলুনে ফেলে এসেছিল, আমি যখন দিতে আসি ওনাকে তখন পুলিশ ধরে নিয়ে যায়, তাই অনেক খোঁজাখুঁজির পরে আপনার ঠিকানা পেয়ে এখানে এসেছি, এই নিন আপনার মেয়ের চেন। পার্বতী বলে না না, এ চেন আমার চাই না, না জানিও কতজনের সর্বনাশ করে এই চেন আমার মেয়ের জন্য কিনতো, ও যদি সৎ পথে থেকে কষ্ট করে অর্জন করে আমার মেয়েকে দিত আমি অবশ্যই নিতাম, আপনারা এ চেন কোনো মন্দিরে দান করে দিন। তো তখনই মহারাজার স্ত্রী মহারাজকে বলে তার মেয়ের জন্য সামনের দোকান থেকে পুতুল কিনে আনতে। তো মহারাজা দোকানে গিয়ে পুতুল দেখাতে থাকে, মানে সেই প্রথম সিনটা আর কি। আর তখনই একটা লরি এসে ঘরে মেরে দেয় এবং মহারাজের চোখের সামনে সবকিছু শেষ হয়ে যায়। আসলে এই বাড়িটা মহারাজার ছিলই না, এটা পার্বতীদের নতুন ভাড়ার বাড়ি ছিল। আর ওই ডাস্টবিনটা ছিল সিলভার, ওই জন্য আমরা সিলভার বাড়িতেই দেখতে পেয়েছিলাম। আসলে সেদিন মহারাজার স্ত্রী কন্যা ও পার্বতী মারা গেছিল, শুধু সিলভার মেয়েই ভাগ্যক্রমে বেঁচে গেছিল। আসলে তার ওপরেই ডাস্টবিনটা এসে পড়েছিল। তো এদিকে সিলভার জ্যোতির ঘাড়ের দিকে তাকিয়ে দেখে সেখানে কাটার দাগ, যেখানে তার ছোটবেলাতেই কেটে গেছিল এবং সিলভার নিজেই ঔষধ লাগিয়ে দিত। তো সিলভা এইবারে বুঝতে পারে এটা তার নিজেরই মেয়ে। তার বুকটা হু হু করে ওঠে যে তার মেয়ের সঙ্গে সে কি বড় অন্যায়টা না করেছে, তার সঙ্গীদের দ্বারাই তার মেয়ের সঙ্গে কি খারাপ কাজটাই না করেছে, তার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে, সে তার মেয়েকে কি কষ্টটাই না দিয়েছে, কি অসভ্যের মতো মেরেছে। তো সিলভা এবারে তার মেয়েকে ডাকতে থাকে। তো এইদিকে সিলভার চিৎকার শুনে মহারাজা বলে তোমরা যাও, আমি আসছি। তো মহারাজা সিলভার কাছে আসলে সিলভা মহারাজাকে বলে এই ও তো আমার মেয়ে তাই না, একবার বলো আমার মেয়ে, ওকে একবার আমার কাছে ডেকে দে, আমি ওর বাবা পরিচয় দেবো না, শুধু ওর সঙ্গে আমি একটু কথা বলতে চাই, ওকে ডেকে দে না। তো মহারাজা সিলভাকে ধাক্কা দিয়ে বলে ও আমার মেয়ে বলেছে চলে যায়। এইদিকে সিলভা অসহায়ের মতো কাঁদতে থাকে। সিলভার কষ্টে বুক ফেটে যাচ্ছে, যে মেয়ের পায়ে সে চুমু খেত সেই মেয়ের সঙ্গে সে কি খারাপ কাজটাই না করেছে। কথাই বলে না কর্মফল সবাইকেই ভুগতে হয়। আজ তুমি সবাইকে ফাঁকি দিয়ে ভাবছো আমিই রাজা, কিন্তু একদিন ওই ফাঁদি তোমার জন্য অপেক্ষা করে আছে। তো এদিকে মহারাজা জ্যোতিকে নিয়ে যাওয়ার সময় বালিতে জ্যোতির পায়ের ছাপ পড়ে যায় আর ওপর থেকে সিলভা তার মেয়েকে ডাকতে থাকে। তো মহারাজা কোনো দিকে পাত্তা না দিয়ে জ্যোতিকে নিয়ে অটো করে চলে যায়। এইদিকে সিলভা কেঁদেই যাচ্ছে, সে নিজেকে ক্ষমাই করতে পারছে না। সিলভার অপরাধ বোধ আর সহ্য হয় না, সে স্বেচ্ছায় ওপর থেকে নিচে লাফ দেয় এবং নিচে একটা পাথরে এসে পড়ে এবং সে মারা যায়। লকেটটাও নিচে এসে পড়ে। সিলভার মাথার রক্ত গড়িয়ে গড়িয়ে তার মেয়ের পায়ের ছাপের ওপরে এসে জমা হয়। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। তুমি ভাবছো সবার অগোচরে লুকিয়ে মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করে অত্যাচার করে কষ্ট দিয়ে মহৎ কাজ করে ফেলছো। আমি একলাই চতুর, কেউ কিচ্ছু জানতে পারবে না। তবে সময় কিন্তু খুব কঠিন জিনিস, সব হিসেব তোলা থাকে। তুমি আজ হয়তো পার পেয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু আজ না হোক 5 বছর 10 বছর পরে হলেও এর মাসুল তোমাকে দিতেই হবে, তাও খুব ভয়ঙ্কর রূপে। তখন আগের করা কৃতকর্মের জন্য নিজের ওপরে ঘৃণা হবে, নিজেকেই নিজে ক্ষমা করতে পারবে না। দেখো সবাইকে ভালো রাখার দরকার নেই, তবে হ্যাঁ কারোর কোনো ক্ষতি করো না, নিজের স্বার্থে ব্যবহার করো না, কষ্ট দিও না, তাতে ভালো থাকবে, সুস্থ থাকবে, খুশি থাকবে। তো যাই হোক, গল্পের শেষটা কিন্তু বুকে এসে লাগার মতো। আর আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।